ভিউয়ার্স, ইতিহাস নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে। অধ্যায়টির নাম হলো নগর, বণিক ও বাণিজ্য। এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে দেরি না করে চলো ভিডিওটি শুরু করি। এক দাগ, নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও। ক দাগ, শাহজাহানবাদ, তুগলকবাদ, কিলারাই, পিথোরা, দৌলতাবাদ। ক দাগের মধ্যে যেটি মিলছে না সেটি হলো দৌলতাবাদ। পরবর্তী প্রশ্ন, খ দাগ, টঙ্কা, মোহর, হুন্ডি, জিতল। খ দাগের মধ্যে যেটি মিলছে না সেটি হলো হুন্ডি। পরবর্তী প্রশ্ন, নীল, গোলমরিচ, সুতিবস্ত্র, রূপো। এর মধ্যে যেটি মিলছে না সেটি হলো রূপো। পরবর্তী প্রশ্ন, করওয়ানি, কসবা, বনজারা, মুলতানি। এর মধ্যে যেটি মিলছে না সেটি হলো কসবা। পরবর্তী প্রশ্ন, পান্ডুয়া, বুরহানপুর, চট্টগ্রাম, গৌড়। এর মধ্যে যেটি মিলছে না সেটি হলো বুরহানপুর। আশা করি উত্তরগুলি তোমরা বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নিই। দু দাগ বলছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভ, ক স্তম্ভের মধ্যে আছে সিরি, দিনেমার, সরাফ, হৌজ, চিরাগি দিল্লি। খ স্তম্ভের মধ্যে আছে ডেনমার্কের অধিবাসী, শেখ নাসির উদ্দিন, আলাউদ্দিন খলজি, মুদ্রা বিনিময়কারী, জল সংরক্ষণ। চলো আমরা উত্তরগুলিকে চিহ্নিত করি। ক স্তম্ভের সিরির সাথে খ স্তম্ভের যেটি মিল সেটি হলো আলাউদ্দিন খলজি। ক স্তম্ভের দিনেমারের সাথে খ স্তম্ভের মধ্যে যেটি মিলছে সেটি হলো ডেনমার্কের অধিবাসী। ক স্তম্ভের সরাফের সাথে খ স্তম্ভের যেটি মিল হচ্ছে সেটি হলো মুদ্রা বিনিময়কারী। ক স্তম্ভের হৌজের সাথে খ স্তম্ভের যেটি মিল সেটি হলো জল সংরক্ষণ। ক স্তম্ভের চিরাগি দিল্লির সাথে খ স্তম্ভে যেটি মিল হচ্ছে সেটি হলো শেখ নাসির উদ্দিন। আশা করি উত্তরগুলি তোমরা বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নিই। পরবর্তী প্রশ্ন বলছে, সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর দাও।
ক দাগ, কিভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠত? উত্তরটি হলো, শহর কথাটি ফার্সি ভাষা থেকে এসেছে। সুলতানীয় মধ্য মুঘল আমলে ভারতে গ্রামের পাশাপাশি অনেক শহর গড়ে উঠেছিল। শহরগুলি ছিল প্রধানত আর্থিক লেনদেন ও ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। রাজনৈতিক ও প্রশাসনিক কারণে শহর গড়ে উঠত, যেখানে দুর্গ নির্মাণ এবং প্রশাসনিক কাজকর্ম দেখভাল সহজ ছিল। সেখানেই মধ্যযুগের শহর গড়ে তোলা হতো। এই কারণগুলির কথা মাথায় রেখে রাজারা ও বণিকবৃন্দ এই অঞ্চলগুলির প্রতি আকৃষ্ট হয়ে সেখানে শহর গড়ে তোলার ব্যবস্থা করতেন। আবার অনেক সময় ধর্মীয় স্থান বা মসজিদকে ঘিরে কোনো শহর গড়ে উঠত। এছাড়া নদী বাণিজ্যের সুবিধার কথা ভেবেও নদী তীরবর্তী অঞ্চলে শহর গড়ে উঠত। যেমন গিয়াসউদ্দিন বলবানের আমলে যমুনার পাড়ে তৈরি হয়েছিল গিয়াসপুর শহরতলি। কায়কোবাদ ত্রয়োদশ শতকে যমুনার তীরে তৈরি করেন কিলোয়ারি প্রাসাদ। আশা করি এই প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্নটি কি বলছে চলো দেখে নিই। কেন সুলতানদের সময়কার পুরনো দিল্লির আস্তে আস্তে ক্ষয় হয়েছিল? এই প্রশ্নের উত্তরটি হলো, কুতুবউদ্দিন আইবকের আমলে দিল্লি তৈরি হয়েছিল রাজপুত শাসকদের শহর কিলারাই পিথোরাকে কেন্দ্র করে। এটাই ছিল সুলতানি আমলের প্রথম দিল্লি বা পুরনো দিল্লি। মোহাম্মদ বিন তুগলকের আমলে কুতুব দিল্লির বা পুরনো দিল্লিকে একটি প্রাচীর দিয়ে ঘেরার চেষ্টা হয়েছিল। চতুর্দশ শতকের দ্বিতীয়ার্ধে দিল্লি শহরের চেহারা বদলে যায়। আগেকার মতো আরাবল্লীর পাথুরে এলাকায় পাথর তৈরি না করে ফিরোজ শাহ তুগলক যে ফিরোজাবাদ শহর গড়ে তোলেন তার মধ্যমণি ছিল ফিরোজ শাহ কোটলা, যার অবস্থান ছিল যমুনা নদীর ধার বরাবর। এই পরিকল্পনার ফলে শহরের জলের সমস্যা লাঘব হয়। নদীপথে অল্প খরচে বয়ে আনা জিনিসপত্র শহরের অধিবাসীদের কাছে পৌঁছে দেওয়া সহজ হয়। এর ফলে সুলতানদের পুরনো দিল্লি শহর আস্তে আস্তে ক্ষয় পেতে লাগলো। ফিরোজাবাদ শহর পত্তনের ফলে এই ক্ষয় পূরণ করা সম্ভব হয়েছিল কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না। আশা করি এই প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রশ্নটি কি বলছে দেখে নিই। পরবর্তী প্রশ্নটি হলো, কোথায় শাহজাহানবাদ শহরটি গড়ে উঠেছিল? এই প্রশ্নের উত্তরটি হলো, 1639 খ্রিস্টাব্দে দিল্লিতে শাহজাহানবাদ শহরটি গড়ে তুলেছিলেন। 1648 খ্রিস্টাব্দে 1648 খ্রিস্টাব্দে শাহজাহান আগ্রা থেকে দিল্লি চলে আসেন। শাহজাহান কর্তৃক শাহজাহানবাদ শহরটি গড়ে তোলার কারণ হলো, এই সময়ে যমুনা নদীর পাড় ভেঙে আগ্রা শহর ক্রমশই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। এমনকি শহরে পথঘাটও ঘিঞ্জি হয়ে পড়ে, যার জন্য প্রয়োজন ছিল নতুন কোনো শহরের পত্তন। এছাড়া আগ্রার প্রাসাদ দুর্গ মুঘল বাদশাহের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জন্য আর যথেষ্ট বড় ছিল না, তাই তৈরি করা হলো শাহজাহানবাদ শহরটি। আশা করি এ প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নিই। পরবর্তী প্রশ্নটি হলো, ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? এই প্রশ্নের উত্তরটি হলো, ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানি ইংরেজ, ডাচ, ফরাসি,
দিনেমার বা বাণিজ্যের সুবিধার্থে ভারতে বেশ কিছু বাণিজ্য কুটির নির্মাণ করেছিল। এগুলি তাদের বাণিজ্য কেন্দ্র রূপে কাজ করত, যেখানে থেকে বাণিজ্যিক লেনদেন পরিচালনা করা হতো। এছাড়া কোম্পানির কুঠিতে ইউরোপীয় বণিকরা নিজেদের মতো করে বাড়িঘর করত। কুঠিগুলো তারা অস্ত্রশস্ত্র দিয়ে দুর্গের মতো সুরক্ষিত রাখত। এখানে তাদের বাসগৃহ ও মালের গুদাম থাকত। এই গুদামগুলি থেকে তারা জাহাজে করে ইউরোপে মাল পাঠাতো। আশা করি এ প্রশ্নের উত্তরটি তুমি বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রশ্নটি কি বলছে দেখে নিই। পরবর্তী প্রশ্নটি হলো, মুঘল শাসকরা কিভাবে ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিতেন? এই প্রশ্নের উত্তরটি হলো, ব্যবসা বাণিজ্যে মুঘল সম্রাটদের উৎসাহদান ইউরোপীয় বণিকদের ভারত আগমনের অন্য মাত্রা দিয়েছিল। মুঘল শাসক বাণিজ্য করার বা নিজেদের নানাভাবে উৎসাহিত করত। মুঘল শাসকেরা বাণিজ্য করত বা নিজেদের নানাভাবে উৎসাহিত করত। আমদানিকৃত মালের শুল্ক ছাড় দিয়ে বাণিজ্যের অনুমতি দিয়ে তারা বণিকদের সুবিধা করে দিত। এছাড়া প্রয়োজনে মুঘল শাসকরা বণিকদের বাণিজ্য ঋণ দেওয়ারও ব্যবস্থা করেছিল। মুঘল অভিজাতদের মধ্যে কেউ সরাসরি কেউ বা নিজে অংশগ্রহণ করেছিল, তবে এই পূর্বাভাস ছিল খুবই সীমিত। মুঘল সম্রাট পুত্ররা ও অভিজাতরা নিজেদের প্রয়োজন ও শখ মেটাতে নিজেদের কারখানায় কারিগরদের দিয়ে নানা ধরনের শৌখিন জিনিস, বস্ত্র, বিলাসদ্রব্য তৈরি করত, যা পরোক্ষভাবে বণিকদের উৎসাহ দান করেছিল। তাছাড়া বিভিন্ন বন্দর, শহর ও অভ্যন্তরস্থ বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠা এবং সেখানে ইউরোপীয় বাণিজ্য কেন্দ্র স্থাপনও ইউরোপের বাজারগুলির সঙ্গে সংযোগ স্থাপন মুঘল যুগের বাণিজ্য ধারাকে বেগবান করেছিল। আশা করি এ প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রশ্ন। বিশদে 100 থেকে 120টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নটি হলো, খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল? এই প্রশ্নের উত্তরটি হলো, ত্রয়োদশ শতক থেকে দিল্লি একটি গুরুত্বপূর্ণ শহর ছিল আরাবল্লী শৈলশিরার একটি প্রান্ত ও যমুনা নদী বিধৌত সমতলের সংযোগস্থলে। এখানে আরাবল্লীর পাথর দিয়ে জমির ঢাল অনুযায়ী সুরক্ষিত দুর্গ নির্মাণ করা সহজ ছিল। ফলে উত্তর পশ্চিম দিকের সীমান্ত অঞ্চল দিয়ে যে মঙ্গল আক্রমণের সম্ভাবনা ছিল তা থেকে রাজধানীকে মুক্ত করা সম্ভবপর ছিল। আবার দিল্লি শহরের পাশ দিয়েই প্রবাহিত হয়েছিল যমুনা নদী, যা শহরের পূর্ব দিকে একটি প্রাকৃতিক সীমানা রচনা করেছিল। এছাড়া যমুনা নদী ছিল প্রধান জলপথ, তার সাথে সমুদ্র বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য বন্দরগুলি যুক্ত ছিল, যা দিল্লিকে অর্থনৈতিক প্রাণকেন্দ্রে পরিণত করেছিল। এই প্রাকৃতিক সীমানা ও অর্থনৈতিক গুরুত্বের কথা মাথায় রেখেই বহু যুগ ধরেই রাজরাজারা ও বণিকবৃন্দ দিল্লি অঞ্চলের দিকে আকৃষ্ট হয়ে পড়েছিলেন। ত্রয়োদশ শতকে মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবক দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। আজ পর্যন্ত মধ্যযুগের দিল্লির 7টি নাগরিক বসতির চিহ্ন পাওয়া গেছে। দিল্লির প্রশাসনিক গুরুত্বের কথা মাথায় রেখে মধ্যযুগের সুলতানরা দিল্লিকে ঘিরে তাদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট হয়েছিলেন। যেমন কুতুবউদ্দিন আইবকের আমলে দিল্লি তৈরি হয়েছিল রাজপুত শাসকদের শহর কিলা-রায় পিথোরাকে কেন্দ্র করে। এটাই ছিল সুলতানি আমলের প্রথম দিল্লি বা কুতুব দিল্লি। দিল্লি শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত হওয়ায় ও এটি একটি রাজধানী শহর হওয়ায় বিদেশি পর্যটক ও বণিকদের কাছে শহরটি আকর্ষণীয় হয়ে ওঠে এবং ত্রয়োদশ শতক থেকেই দিল্লিতে বিভিন্ন পর্যটক ও বণিকদের আগমনও উত্তরোত্তর বাড়তে শুরু করে। আশা করি এ প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রশ্নটি কি বলছে দেখে নিই। পরবর্তী প্রশ্নটি হলো, শাহজাহানবাদের নাগরিক চরিত্র কেমন ছিল? এই প্রশ্নের উত্তরটি হলো, 1639 খ্রিস্টাব্দে
মুঘল সম্রাট শাহজাহান দিল্লি শহরে শাহজাহানবাদ শহরটি নির্মাণ করেছিলেন। আগ্রা থেকে এখানেই তিনি রাজধানী হস্তান্তর করেন। এখানেই তিনি লাল রঙের বেলে পাথর দিয়ে বিখ্যাত লালকেল্লা নির্মাণ করেন। শাহজাহানবাদের নাগরিক বসতি ছিল মিশ্র প্রকৃতির। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করত এবং এদের বসত বাড়িগুলো ছিল বিভিন্ন প্রকারের। রাজপুত্র উচ্চ পদস্থ আমিররা সুন্দর বাগান বাড়িতে থাকত। তাদের বাড়িগুলি ছিল সুন্দরভাবে সজ্জিত। ধনী বণিকরা টালি দিয়ে সুন্দরভাবে সাজানো ইট ও পাথরের অট্টালিকাতে থাকত। সাধারণ ব্যবসায়ীরা থাকত নিজেদের দোকানের উপরে বা পেছন দিকের ঘরে। এদের কোনো পৃথক বাসস্থান ছিল না। মুঘল যুগের সবচেয়ে বড় ও সুন্দর বাড়িগুলোকে বলা হতো হাভেলি। এই হাভেলিতে সাধারণত রাজপুত্র, উচ্চপদস্থ আমির ও রাজপরিবারের সদস্যরাই থাকত। এর থেকে নিচু স্তরের বাড়িকে মকান ও কোঠি বলা হতো, যেখানে সাধারণ ব্যবসায়ীরা থাকত। সবচেয়ে ছোট ঘরকে বলা হতো কোঠারি, যা ছিল সাধারণের বাসগৃহ। এছাড়া ছিল আলাদা বাংলো বাড়ি। বড় বড় বাড়ির আশেপাশে মাটি ও খড় দিয়ে তৈরি বহু ছোট ছোট কুঁড়ে ঘর ছিল। এইসব কুঁড়েতে সাধারণত সৈনিক, দাসদাসী, কারিগর প্রমুখ মানুষজন থাকত। বসতবাড়ির এই বিস্তর পার্থক্য পরিলক্ষিত হলেও বসতি এলাকার মধ্যে কোনো বিভাজন ছিল না। সে যুগে উচ্চপদস্থ আমির ও গরিব কারিগর একই মহল্লায় পাশাপাশি অবস্থান করত। বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে মোটামুটিভাবে একটা সম্পর্ক বজায় ছিল। এই মিশ্র প্রকৃতির সুন্দরভাবে পরিলক্ষিত নগর জীবন মধ্যযুগের ইতিহাসে শাহজাহানবাদ শহরটির গুরুত্ব বাড়িয়েছিল। আশা করি এই প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নিই। পরবর্তী প্রশ্নটি হলো, দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? এই প্রশ্নের উত্তরটি হলো, সমসাময়িক বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্য যথেষ্ট প্রসার লাভ করেছিল। সুলতানি আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তারের পেছনে অনেকগুলো কারণ ছিল। চতুর্দশ শতকে দিল্লির সুলতানরা কয়েকটি নতুন শহর তৈরি করেন বা পুরনো শহরগুলিতে নতুন করে ঘরবাড়ি তৈরি করেন। এইসব শহরে সুলতানরাও তাদের অভিজাতরা, সৈনিকরা ও সাধারণ মানুষ বসবাস শুরু করলে শহরগুলো জনবহুল হয়ে ওঠে। শহরগুলিতে নিত্য প্রয়োজনীয় জিনিস ও বাড়িঘর তৈরির কাঁচামাল যোগান দেওয়ার জন্য আমদানি রপ্তানির বাণিজ্য গড়ে ওঠে। আবার সুলতানি আমলে রাষ্ট্র কৃষকদের কাছ থেকে নগদে কর নেওয়ার ফলে কৃষকরা নগদ অর্থ জোগাড় করতে ব্যবসায়ীদের কাছে উৎপন্ন ফসল বিক্রি করতে বাধ্য হতো। সেই শস্য নিয়েও বাণিজ্য চলত। সুলতানি আমলে জল ও স্থলপথে অন্তর্বাণিজ্য সম্পন্ন হতো। জনবহুল শহরগুলোর অধিবাসীদের প্রয়োজনে গ্রামে থেকে নানা রকম খাদ্যশস্য, খাবার তেল, কাঁচা তুলো, ঘি, আনাজ, ফল, লবণ ইত্যাদি শহরে যেত। আর এক শহর থেকে অন্য শহরে রপ্তানি হতো দামি শৌখিন জিনিসপত্র, যেগুলো ধনী অভিজাতদের জন্যই তৈরি করত কারিগররা। সুলতানি আমলে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের সাথে বহির্বাণিজ্যের সমধিক সম্প্রসারণ ঘটেছিল। গুজরাট ও মালাবারের বন্দরগুলো থেকে পশ্চিম দিকে আরব সাগর, পারস্য উপসাগর ও লোহিত সাগরের তীরবর্তী দেশগুলিতে প্রধানত বস্ত্র, মশলা, নীল ও খাদ্যশস্য যেত। আর ওইসব দেশ থেকে আসতো ঘোড়া, কাচের তৈরি সামগ্রী, সাটিন কাপড় ইত্যাদি। আশা করি এই প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্নটি কি বলছে দেখে নিই। পরবর্তী প্রশ্নটি হলো, মধ্যযুগের ভারতে দেশের ভিতরে
বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। এই প্রশ্নের উত্তরটি হলো, মধ্যযুগীয় ভারতীয় ইতিহাসে প্রাপ্ত বিভিন্ন নথিপত্র থেকে এ যুগে দেশের ভেতর সাধারণত দু ধরনের বাণিজ্যের কথা জানা যায়। প্রথমত গ্রাম ও শহরের বাণিজ্য এবং দ্বিতীয়ত দুটি শহরের মধ্যে বাণিজ্য। এই কারণে জনবহুল শহরগুলির অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রাম থেকে শহরে কম দামি কিন্তু অনেক বেশি পরিমাণে জিনিস জলপথে নিয়ে আসতো। এইসব জিনিসের মধ্যে ছিল নানা প্রকার খাদ্যশস্য, তৈলবীজ, কাঁচা তুলো, ঘি, আনাজ, ফল, লবণ ইত্যাদি। শহরের বাজারে এইসব পণ্য বিক্রি হতো। বর্তমানকালের মতো সেই আমলেও গ্রামগুলো নগরবাসীর কৃষি ও হস্তশিল্পজাত সব রকম পণ্যের চাহিদা মেটাতো। আবার এক শহর থেকে অন্য শহরে রপ্তানি করা হতো প্রধানত বিভিন্ন প্রকার শৌখিন জিনিসপত্র, যেগুলো ধনী ও অভিজাতদের জন্যই তৈরি করত কারিগররা। সুলতানদের রাজধানী দিল্লি শহরে সাম্রাজ্যের নানা এলাকা থেকে দামি মদ, সূক্ষ্ম মসলিন বস্ত্র আমদানি করা হতো। তাছাড়া বাংলাদেশ, করমণ্ডল ও গুজরাটের সুতি ও রেশমের কাপড়ের চাহিদা ছিল দেশের সর্বত্র। সে যুগে গুজরাট তথা পশ্চিম ভারত খাদ্যশস্য এর দিকে স্বনির্ভর ছিল না। এই জন্য পূর্ব ও উত্তর ভারত থেকে প্রচুর পরিমাণে খাদ্যশস্য এই অঞ্চলে আমদানি করা হতো। মধ্যযুগে বিভিন্ন প্রকার চলত, যেমন চামড়া, কাঠ, ধাতুর তৈরি বিভিন্ন জিনিস, গালিচা ইত্যাদি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রপ্তানি হতো। বাণিজ্যের সূত্র ধরেই সেই আমলে বহু নগর কেন্দ্র গড়ে উঠেছিল, যেমন সুরাট, বেশগাঁও, সাতগাঁও, সোনারগাঁও, হুগলি প্রভৃতি। আশা করি এই প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দাও ও বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করো।